অনেকদিন পর আবারও ব্লিচের নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি যে আপনারা সবাই এই ভিডিওটাকে এনজয় করবেন। তার সাথে কোনো কমপ্লেন থাকলেও সেটাও আমাকে জানাবেন। ব্লিচের আজকের এপিসোড পুরাই অস্থির। জি হ্যাঁ, আজকে আমরা অন্যান্য যেই সোল রেপার আছে আর ভার্সেস বাকি এরেঙ্কারদের ফাইট দেখতে পারবো, যেখানে থাকবে অনেক রহস্য, ইনফরমেশন, হতাশা, অনেক কিছু। আচ্ছা চলুন আর দেরি না করে আমরা ব্লিচের নতুন এপিসোড শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা দেখি রেঞ্জি পুরোপুরি হাঁপাচ্ছে। এখানে রেঞ্জি এলফার্ডের সাথে ফাইট করে পেরে উঠছিল না, কারণ এলফার্ড অনেক বেশি পাওয়ারফুল। অন্যদিকে আমরা শাওলংকেও দেখি, তার সামনে ক্যাপ্টেন তোশিরো তার বানকায় ফ্রমে দাঁড়িয়ে আছে। তিনি অনেকটা ইনজিওরও হয়ে পড়েছে। উনি কি তাহলে শাওলং এর সাথে ফাইট করে পেরে উঠছে না? ওখানে রাঙ্গেকো আর ওরিহিমে দাঁড়িয়ে আছে। ওরা দুজনই ক্যাপ্টেন তোশিরোর এই অবস্থা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। অন্য একটা সাইডে আমরা দেখি রাঙ্গেকোর সোল রিপার ফর্ম মাটিতে পড়ে আছে। হোয়াট দ্য হেল, এটা কি হলো? রাঙ্গেকোর ফাইট দেখলাম না, কিছুই দেখলাম না। এর মধ্যেই সে হেরে গেছে, আবার মাটিতে পড়েও আছে। শাওলং ক্যাপ্টেনকে বলে, তাহলে কি একজন ক্যাপ্টেন তার বানকাই ইউজ করার পর এই সব কিছু করতে পারে? ছি, আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তোমাকে দেখে আমার সব থেকে বড় হতাশা ফিল হচ্ছে। কি অবস্থা রে ভাই! এই অপমানের কথা শোনার পর ক্যাপ্টেন তোশিরোর লজ্জায় মরে যাওয়া উচিত ছিল। এদিকে রেঞ্জেরও সেম অবস্থা। সে তার বানকায় ফ্রমই আছে আর তার জানপাক্ত দিয়ে এলফার্ডের উপর বারবার অ্যাটাক করছে, কিন্তু এলফার্ড সেগুলোকে সহজে ডজ করে নিচ্ছে। এমনকি রেঞ্জি এলফার্ডের ধারে কাছে পৌঁছাতে পারছে না। এলফার্ড বলে এটার সাইজ অনেক বড়, তারপরও এটা অনেকটা ফাস্ট। এখানে সে মজা নিচ্ছে আর কি। সিরিয়াসলি ওদের এইরকম ফাইট করা দেখে যেন মনে হচ্ছে ছোট বাচ্চারা পুতুল খেলছে। এলফার্ড কি করে রেঞ্জের জানপাক্তকে থামায়, পরে আবার সে রেঞ্জের সামনে গিয়ে রেঞ্জের উপর অ্যাটাক করে, যার জন্য রেঞ্জে অনেকটা ইনজিওরও হয়। এলফার্ড মজা নিয়ে বলে, বানকাই ইউজ করার পর শুধুমাত্র তুমি এগুলোই করতে পারছো? 13 কোর্ট গার্ডের সবাই তো একদম মহান শক্তির অধিকারী। কমান্ডার হয়ে তোমার শক্তি এইরকম যদি হয় তাহলে তার কোনো কথাই নাই। তোমার উচিত এক গ্লাস পানিতে ডুবে মরে যাওয়া। এসব শুনে রেঞ্জে অনেকটা রেগে যায়। তারপরে সিনে সোল সোসাইটি থেকে ওদেরকে দেখানো হয়। ওরা বলা করছিল ক্যাপ্টেন তোশিরো, রেঞ্জে, রাঙ্গেকো ওরা অনেক ভয়ানক ফাইট করছে। ওখানে থাকা অন্য একটা সোল রিপার বলে, চুপ করো, এসব কিছুই না। আমরা যদি দেখি যে এরেঙ্কারদের স্পিরিচুয়াল প্রেসার ব্লাস্ট করেছে, সেক্ষেত্রে আমরা এটা করব। এখানে ওরা কিসের ব্যাপারে কথা বলছে তা আমরা একটু পরে জানতে পারবো। এখান থেকে সিন চলে যায় উরাহারা শপে। উরুরু ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, যেখানে সে দেখে ইজিকো, তোশিরো, রেঞ্জি, ইকাকো ওরা সবাই এরেঙ্কারদের সাথে ফাইট করে অনেক বেশি ইনজিওর হয়ে পড়েছে। এখানে উরুরু যে আছে তার একটা সমস্যাও আছে। সমস্যাটা এখন রিভিল করা হয়নি, যখন রিভিল করা হবে আমি ডিটেলসে বলে দেব। দুঃস্বপ্ন দেখে উরুরু ঘুম থেকে উঠে যায় আর সে দেখে বাইরে এরেঙ্কার আর অন্যান্য সোল রিপাররা ফাইট করছে। আমরা জিনতাকেও দেখি। জিনতা উরাহারা শপের একদম উপরে বসে আছে আর ওদের ফাইট গুলো দেখছে আর কি। ওদের এই ফাইটের মধ্যে রেঞ্জি কি করে হঠাৎ করে ওখান থেকে গায়েব হয়ে যায় আর পেছন থেকে এলফার্ডের উপর অ্যাটাক করার চেষ্টা করে। এখানে রেঞ্জি গায়েব হয় না। এই যে বাকি তিনটা যে মড সোল আছে ওদের কাছে কিন্তু স্পেশাল পাওয়ার আছে, ওরা ইলিউশন তৈরি করতে পারে। এখানে ওরা তাদের পাওয়ারের মাধ্যমে ডুপ্লিকেট রেঞ্জিকে বানায় আর এলফার্ডকে তাদের ম্যাজিকের মধ্যে ট্র্যাপ করে রাখার চেষ্টা করে, যাতে করে রেঞ্জি তার উপর অ্যাটাক করতে পারে আর তাকে সহজেই হারিয়ে দিতে পারে। কিন্তু এলফার্ড এতটাও কাঁচা না, সে সহজে ওদের এই ট্রিকটাকে ডিস্ট্রয় করে দেয়। তারপর সে রেঞ্জিকে বলে, তোমার কাছে কি মনে হচ্ছে এসব আবর্জনা টেকনিক দিয়ে আমাকে থামাতে পারবা? একদমই না। এদিকে জিনতা ওদের এই ফাইট দেখে এনজয় করছিল। তখনই সেখানে উরুরু চলে আসে। তাকে দেখে জিনতা বলে, আমি তো বলেছিলাম তুমি ঘুমাও, তারপর তুমি এখানে কেন এসেছো? ওর এই সকল কথাবার্তা কিন্তু উরুরু শুনতে পাচ্ছিল না। সে প্রচন্ড অবাক হয়ে এলফার্ডের দিকে তাকিয়েছিল। এখানে জিনতা বলে, উরুরু এরেঙ্কারের এই ভয়ানক স্পিরিচুয়াল প্রেসারের জন্য এফেক্টেড হয়ে যাচ্ছে। সেই সময় উরুরু অনেক জোরে ওখান থেকে লাফ দেয় আর কোনো প্রকার কথাবার্তা ছাড়াই এরেঙ্কারের উপর অ্যাটাক করে দেয়। এই দুটা বাচ্চা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। আমরা আগেও বিভিন্ন এপিসোডে দেখেছি ওরা কিন্তু অবিশ্বাস্যভাবে হলদের সাথে ফাইট করতে পারে। উরাহারা কিন্তু অযথা ওদেরকে রেখে দেয় নাই। উরুরুর এই পাওয়ারফুল কিকের জন্য এলফার্ড অনেক দূরে গিয়ে পড়ে আর এখান থেকে কিন্তু ভালোই স্পিরিচুয়াল প্রেসার রিলিজ হয়। উরুরু এখানেই থামে না, সে এলফার্ডের গলায় চাপ দিয়ে ধরে। এই মেয়েটা একদমই ছোট, তাও আবার এত পাওয়ারফুল কিভাবে? এলফার্ডের অবস্থা খুবই খারাপ, সে নিঃশ্বাস নিতে পারছিল না। উরুরু বলে, তুমি আমার জন্য বিপদ, আমাদের সবার জন্য বিপদ, আর বিপদ মানেই হচ্ছে শত্রুকে অবশ্যই শেষ করতে হবে। এইসব বলে তো সে একের পর এক পাঁচ মারতেই আসছিল। এগুলো হচ্ছে ডাকি একটা এরেঙ্কার, তাও এত বেশি পাওয়ারফুল, তার সামনে একটা ছোট্ট মেয়ে তাকে একদম ধুয়ে দিচ্ছে। এলফার্ডের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর সে প্রচন্ড রেগে উরুরুর উপর অ্যাটাক করে, কিন্তু সে তাকে ধরতে পারে না, যার জন্য এলফার্ড বাধ্য হয়ে
তার জানপাক্তুকে রিলিজ করে দেয়, মানে এরেঙ্কারদের ট্রু ফর্মে চলে আসে। এমনকি সে তার হর্ন দিয়ে উরুরুর উপর অ্যাটাক করে। এটাই ছোট মেয়েটা থামাতে পারে না। তখন সেই সময় জিনতা এসে উরুরুকে ধরে, এমনকি জিনতা তার উপর অ্যাটাক করে, বাট ওর অ্যাটাকে তার কিছুই হয় না। এলফার্ড প্রচন্ড রাগে ওদেরকে মেরে ফেলতে যায়। তখন আবার রেঞ্জি তার জানপাক্তু দিয়ে ওদেরকে থামিয়ে দেয় আর বলে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এসব শুনে ওরা সেখান থেকে দূরে চলে যায়। তারপর আমরা দেখি এলফার্ড এরকম ভাবে হাসছে। ভাইরে ভাই, এটা কি কোনো হাসি ছিল নাকি কোনো মিমস ছিল? এখানে এলফার্ড যে আছে সে ভাবছিল আমি তো জিতেই যাব, তোমরা তো মুড়ি খাবা, তার আগে তোমাদেরকে আমি আমার নামটা বলে দেই। পরে সে তার নাম বলে। পরে সিনে শাওলং আর ক্যাপ্টেন তোশিরোকে দেখানো হয়। ওরা প্রচন্ড সিরিয়াস। ক্যাপ্টেনের কথা আমি আর কি বলবো, ওনার অবস্থা খুবই খারাপ। শাওলং বুঝতে পেরে যায় এলফার্ড তার স্পিরিচুয়াল প্রেসারকে রিলিজ করেছে। সে মনে মনে বলে এলফার্ড মনে হয় অনেক তাড়াহুড়াতে আছে, তাই সে চাইছে জলদি করে এই ফাইটটাকে শেষ করতে, নাকি ওর প্রতিপক্ষ তাকে বাধ্য করেছে তার পাওয়ারকে রিলিজ করতে। এসবের মধ্যে ক্যাপ্টেন তোশিরো তার উপর অ্যাটাক করে দেয়। এখানে শাওলং ক্যাপ্টেন তোশিরোকে তার অপোনেন্ট হিসেবে ভাবছিলই না। আসলে আমি তো প্রচন্ড হতাশ। ক্যাপ্টেন তোশিরোর পাওয়ার যদি এরকম হয় তাহলে তো সে বাকিদের সামনে টিকতেই পারবে না। শাওলং বলে তোমার অবস্থা খুবই করুণ। এটা শুনে ক্যাপ্টেন উত্তর দেয় আমি এখনো শেষ করিনি, আমার ফাইট এখনো বাকি আছে। তারপর সে তার লেজ দিয়ে শাওলং এর উপর অ্যাটাক করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। শাওলং আবারও বলে আমি প্রচন্ড হতাশ, তোমার এরকম ছোটখাটো মুভে আমার কিছুই হচ্ছে না, তোমার কাছে তো বরফের পদ্ম আছে তাই না? এটা শুনে ক্যাপ্টেন জিজ্ঞেস করে এটা আবার কি? শাওলং বলে তোমার মাথার উপর যে ফুলটা ভাসছে আমি সেই ফুলের কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা হিসাবের মতো। ফুলের সবগুলো পাতা যদি নাই হয়ে যায় তাহলে তোমার বানকাই শেষ হয়ে যাবে তাই না? তখনই আবার আমরা দেখি তোশিরোর মাথার উপরে যে ফুলটা আছে ওখান থেকে একটা পাতা আবারও নাই হয়ে গেছে। তার মানে ওনার কাছে আর মাত্র 3টা সুযোগ আছে। সে আরো বলে তুমি এখনো ছোট, তোমার বানকায়ও ইনকমপ্লিট। বানকায়ের মধ্যে থাকে বিশাল পরিমাণ স্পিরিচুয়াল এনার্জি। তুমি তো একজন ক্যাপ্টেন, সেই হিসাবে তোমার বানকায়ের ফর্মটা অন্যরকম হওয়ার কথা ছিল। তোমার বরফের পদ্মর মধ্যে 12টা পাতা ছিল আর সেই পাতা নাই হয়ে এখন আছে 3টা। একবার তোমার বানকায় শেষ হয়ে গেলে খুব সহজে আমি তোমাকে হারাতে পারবো। এখন আমি তোমাকে আমার ম্যাক্সিমাম পাওয়ার লেভেল দিয়ে হারিয়ে দেব। এইসব কিছু বলে শাওলং তার জানপাক্তুর পাওয়ারকে রিলিজ করে দেয়। সাথে সাথে সে ট্রান্সফর্ম হতে শুরু করে। বাইরে বাই শাওলং এর এই ফর্মটা অনেক বেশি কুল, বাকিদের থেকে ওটা বেশি সুন্দর। তারপর কি হয়, শাওলং তার অরিজিনাল নাম বলে ক্যাপ্টেন তোশিরোর উপর একটা পাওয়ারফুল অ্যাটাক করে, যার জন্য ক্যাপ্টেন অনেক বেশি ইনজুর হয়ে যায়। ইনজুর হওয়ার পরও ক্যাপ্টেন তার উপর কাউন্টার অ্যাটাক করে, বাট কোনো লাভ হয় না। শাওলং অনেক বেশি পাওয়ারফুল। শাওলং বলে তুমি একজন ক্যাপ্টেন হিসেবে অনেক বেশি চমৎকার, আমি তোমাকে আমার সব পাওয়ার দেখিয়েছি, তারপরও তুমি এখান থেকে পালিয়ে যাওনি। দুর্বল হওয়া সত্ত্বেও তুমি এটাকে ফেস করছো, খুবই চমৎকার। ক্যাপ্টেন বলে তোমার নাম তো শাওলং তাই না? তুমি বলেছিলে তোমার নাম্বার হচ্ছে 11, তার মানে কি তোমাদের মধ্যে 11 জন শক্তিশালী এরেঙ্কার আছে? শাওলং বলে আমাদের মধ্যে নাম্বার অনুযায়ী এরেঙ্কারদের শক্তি নির্ধারণ করা হয় না, আমাদের জন্মের মাধ্যমে এটাকে কাউন্ট করা হয়ে গেছে। ওকে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বুঝিয়ে বলছি। যখন হোগায়াকো আমাদেরকে হলর থেকে এরেঙ্কারে ট্রান্সফর্ম করেছে তখন আমাদের জন্ম অনুযায়ী আমাদেরকে নাম্বার দেওয়া হয়েছে। আমাদের সবার মাঝেই স্পেশাল এবিলিটি আছে, থেকে 10 পর্যন্ত ওদের সবার স্পেশাল এবিলিটি অনুযায়ী ওদেরকে সিরিয়াল করা হয়েছে বা পজিশন দেওয়া হয়েছে। ওদেরকে বলা হয় চোজেন এসপাদা। তাদের এই স্পেশাল নাম্বারটা ওদের বডিতে কোনো এক জায়গায় দেওয়া থাকে। ওদের কাছে এমন অথরিটি আছে, ওরা ওদের নিজের পদের যারা আছে ওদেরকে কন্ট্রোল করতে পারবে। আমি তোমাকে এটা বলতে পারি এসপাদা যারা আছে তাদের পাওয়ার আমাদের থেকে অনেক বেশি ডিফারেন্স। তবে হ্যাঁ, আমাদের মধ্যে একজন এসপাদা এখন এই মুহূর্তে এখানে আছে, যাকে কিনা লর্ড আইজিন নাম্বার 6 দিয়েছে। তখনই আমরা দেখি গ্রিমজোর পেটে নাম্বার 6 লেখা আছে, আর সে ইচিগোর সাথে ফাইট করছে না, সে শুধুমাত্র দাঁড়িয়ে আছে আর ইচিগো তার সাথে ফাইট করার চেষ্টা করছে। ইচিগোর তো কোনো চান্সই নেই, সে ওর সামনে টিকতে পারবে। গ্রিমজো বলে আমি তোমাকে এভাবে মারতে চাই না, তুমি আমাকে তোমার বানকাই শো করো, তাহলে আমি তোমার উপর অ্যাটাক করব। ইচিগো কোনো উপায় না পেয়ে তার বানকাই রিলিজ করে। এটা আবার বাকিরাও ফিল করতে পারে। ক্যাপ্টেন বলে এই অবস্থার মধ্যে আমি ওখানে যেতে পারছি না। এদিকে আমরা দেখি রাঙ্গেকোর হাতে কিছু একটা আছে, আর সে বলে এটা এখনো হচ্ছে না কেন। এরই মধ্যে নাকিম আসে রাঙ্গেকোর
রাঙ্গেকোর উপর অ্যাটাক করতে। ঠিক সেই সময় ওই জিনিসটা থেকে পারমিশন আসে জেনতাই কাইজোর জন্য তোমার রিকোয়েস্টকে অ্যাপ্রুভ করা হয়েছে। এরই মধ্যে নাকিম রাঙ্গেকোর উপর একটা লাথি মারে, কিন্তু রাঙ্গেকো হাত দিয়ে সেটাকে থামিয়ে দেয়। রাঙ্গেকো বলে ধন্যবাদ। তারপর সে ক্যাপ্টেন আর রেঞ্জিকে বলে আমাদেরকে জেনতাই কাইজোর জন্য পারমিশন দেওয়া হয়েছে। সাথে সাথে ওদের তিনজনের বডিতে একটা সিম্বল তৈরি হয়। ওদের এই সিম্বল গুলা কিন্তু ডিফারেন্স, সবারটা একরকম না। এই সিম্বল দেখে শাওলং জিজ্ঞেস করে এটা আবার কি, কিন্তু ওরা কেউই বলে না, ওরা শুধু বলে গোতেন কাইজো। সাথে সাথে ওদের বডি থেকে হিউজ পরিমাণের স্পিরিচুয়াল প্রেসার রিলিজ হয়, মানে এটা আগের থেকে সম্পূর্ণ ডিফারেন্স। ওদের এই স্পিরিচুয়াল প্রেসারের জন্য পুরো আকাশ একদম, এখানে আমি কি বলবো আপনারাই দেখুন কত পরিমাণ স্পিরিচুয়াল প্রেসার। এই টুইস্ট দেখিয়ে ব্লিচের 120 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো গোতেন কাইজোটা আসলে কি? এর মাধ্যমে কি ওদের কোনো প্রফিট হবে, বা ওরা কি এই তিনজন এরেঙ্কারদেরকে হারাতে পারবে? ইচিকোর কি হবে? তার তো মুখোমুখি হয়েছে গ্রিমজোর সাথে। গ্রিমজো তো অনেক বেশি পাওয়ারফুল। ইচিকো কি পারবে ওকে হারাতে, নাকি এখানে অবস্থা আরো বেশি খারাপ হবে? জানতে হলে অবশ্যই পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।